আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দিনের গাদ্দার ইউএই। যে সময় সারা বিশ্ব এমনকি অমুসলিম দেশগুলিও ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে, সেই সময় ইউএই ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি করেছে ইসরায়েলের সঙ্গে। এই ডেটাগুলো একটু বুঝে দেখুন। ইসরায়েলের একটি অস্ত্র বিক্রিকারী কোম্পানি আছে, এলবিট। ইউএই ইসরায়েলের সে কোম্পানির সঙ্গে $2.3 বিলিয়ন চুক্তি করেছে। ইউএই ইসরায়েল থেকে $2.3 বিলিয়ন অস্ত্র নিচ্ছে। ইসরায়েলের সঙ্গে এত বড় অস্ত্রের চুক্তি আর কেউ করেনি, যত বড় চুক্তি ইউএই করেছে। কিন্তু ইউএই যখন কারোর সঙ্গে যুদ্ধই করে না, তাহলে অস্ত্রের এত দরকারই বা কেন হচ্ছে? আসলে অন্য দেশ দখল করতে, হামলা চালাতে অস্ত্র সরবরাহ করে ইউএই। কয়েকদিন আগে ইয়েমেনে যে অনুপ্রবেশ হয়েছে, যোদ্ধারা যা করেছে সেগুলো ইউএই এর ইশারায় হয়েছে। আর সুদানের ভেতরে যে গণহত্যা চালানো হয়েছে, সেখানে দিনের নামে যারা সন্ত্রাস চালাচ্ছে, সুদানি ফোর্সের উপর হামলা করছে, সুদানি জনগণের উপর আক্রমণ করছে, সে র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফকে সমর্থন দিচ্ছে, তাদের অস্ত্র দিচ্ছে এই ইউএই, দিনের গাদ্দার ইউএই। এদিকে গাজার পরিস্থিতি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো টু শব্দটিও নেই। দেখুন, ঝড়ে গাজার মানুষদের টেন্ট উড়ে যাচ্ছে, কিন্তু গাজার সাহায্যে এগিয়ে আসার মতো কেউ নেই। আমি বহুদিন ধরে দেখে আসছি গাজার অবস্থা কতটা খারাপ। আমাদের এগিয়ে আসা উচিত, গাজার মানুষদের সাহায্য করা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। আল্লাহু আকবার। কিভাবে দেখাবো, কিভাবে বলবো? এই ভিডিওগুলো বারবার দেখাতে আমারও অনেক কষ্ট লাগে। জানি না কত মানুষ মৃত হয়ে যাচ্ছে। ওদিকে পাকিস্তানের সেনাপ্রধান শিগগিরই আমেরিকায় যাচ্ছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। বলা হচ্ছে পাকিস্তান খুব শীঘ্রই আমেরিকার সঙ্গে আলোচনা করে গাজার ভেতরে পাকিস্তানি সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইসরায়েল আবারও গাজায় সিজফায়ার ভেঙে দিয়েছে, আবার নতুন করে হামলা চালিয়েছে। এতে 10 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। 66 দিনে ইসরায়েল 813 বার সিজফায়ার ভেঙেছে। আশ্চর্য যে কোনো আরব দেশ নিন্দাও করেনি, এমনকি সৌদি আরবও ইসরায়েলকে কিছুই বলেনি। গাজায় 6000 শিশু পঙ্গু হয়ে গেছে, মানে পুরোপুরি অক্ষম হয়ে গেছে। তারা এখন কার্যত অকেজো হয়ে পড়েছে। আর 16,000 শিশু আছে যাদের এই মুহূর্তে চিকিৎসা প্রয়োজন। তীব্র বৃষ্টি ও ঝড়ের ফলাফল এটা। দেখুন, আল শিফা হাসপাতালের ভেতরে এখন পানি ছুঁয়ে পড়ছে, ভবনটি জরাজীর্ণ হয়ে গেছে। এদিকে একজন আমেরিকান সিনেটর বলেছেন, এই যে বুড়ো লোকটি, সে বলেছে, যদি তোমরা মনে করো যে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করবে না বা সাহায্য করতে পারবে না, তাহলে তোমরা সবাই পাগল। আমেরিকার কর্মকর্তাদের পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে, ইসরায়েল যাই করুক না কেন, আমেরিকা তার পাশে ছিল, আছে এবং থাকবে। এখন চলুন আপনাদের নিয়ে যায় ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক এলাকায়। ওয়েস্ট ব্যাংকে লাগাতার বুলডোজার চালানো হচ্ছে, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আর ইসরায়েলের কিছু লোক এই একই ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের এলাকায় গিয়ে ভারতের একটি বিশেষ সম্প্রদায়ের মতো স্লোগান দিচ্ছে, হৈ হুল্লোড় করছে। ওদিকে তুরস্ক যেখানে পুরোপুরি প্রস্তুত যে তারা গাজায় তাদের সেনা পাঠাবে, সেখানে ইসরায়েলের এক কর্মকর্তা অন রেকর্ডে ইসরায়েলেরই একটি চ্যানেলে বলে দিয়েছেন যে আমরা কখনোই তুরস্কের সেনাবাহিনীকে গাজায় সহ্য করব না। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল গাজার উপর 2 লাখ টন বোমা ফেলেছে, এখন তারা সিজফায়ার লঙ্ঘন করছে এবং পরিস্থিতি আরও খারাপ করছে। DAEŞ belasıyla göğüs göğüse çarpışmış tek NATO müttefiki olarak Suriye hükümetine gereken her türlü desteği veriyoruz. এরদোয়ান বা তুরস্ক এখন ইসরায়েলের চোখে কাঁটার মতো বিচ্ছে। তাই ইসরায়েলের একটি চ্যানেলে একজন সাংবাদিক জানাচ্ছেন, আমাদের এয়ারফোর্সের কমান্ডার সাইপ্রাস ও গ্রিসে গিয়েছিলেন সেখানকার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। সাইপ্রাস ও গ্রিস তুরস্কের শত্রু। এমন অবস্থায় যখন তুরস্ক ইসরায়েলের চোখে বিচ্ছে, তখন ইসরায়েলের এয়ারফোর্সের কমান্ডার সাইপ্রাস ও গ্রিসে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসেছেন এবং এ সাক্ষাতের পর গ্রিস তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। অল্প কিছুদিন আগে গ্রিস এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল থেকে কিনেছিল। এদিকে আমেরিকায় এক মুসলিম সাংবাদিককে আমেরিকার কর্মকর্তারা গ্রেফতার করেছেন, কারণ তিনি ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাচ্ছিলেন। একই সময় আমেরিকার ভেতরে এক পারমাণবিক বিজ্ঞানীকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্দেহ ইরানের দিকে, তবে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে নাম নেয়নি। অন্যদিকে ইউরোভিশনে ইসরায়েল বয়কটের জন্য আরও একটি দেশ যুক্ত হয়েছে। দেশটির নাম স্লোভেনিয়া। স্লোভেনিয়া বলেছে যে দেশ 20,000-এর বেশি শিশুকে হত্যা করেছে, তাদের সঙ্গে আমরা একই মঞ্চ ভাগ করতে পারি না।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের সব কর্মকর্তার উপর ট্রাভেল ব্যান জারি করেছেন। এখন ফিলিস্তিনের কোনো কর্মকর্তা আমেরিকায় যেতে পারবেন না। কিন্তু মজার ব্যাপার হলো, এতে শুধু ফিলিস্তিনি নয়, সিরিয়াও রয়েছে। সিরিয়ার কোনো কর্মকর্তা আমেরিকায় যেতে পারবেন না। অর্থাৎ আমেরিকা ফিলিস্তিন ও সিরিয়ার মানুষদের উপর ট্রাভেল ব্যান দিয়েছে। ওদিকে মিশর চাইছিল নেতানিয়াহুর সামনে এসে কথা বলুক এবং আমাদের সঙ্গে ডিল করুক, কিন্তু নেতানিয়াহু কথা বলছিল না। তখন আমেরিকা মিশরকে বলল, দয়া করে কথা বলুন। তখন মিশর বলল, আমরা কথা বলবো, কিন্তু আগে আমাদের সঙ্গে গ্যাস ডিল করুন। ইসরায়েল আমাদের কাছ থেকে গ্যাস কিনুক এবং আমাদের সঙ্গে ব্যবসা করুক। এটাই হলো মিশরের আসল অবস্থান। এরপরেই নেতানিয়াহুর কাছে ট্রাম্পের বার্তা পৌঁছায়। তারপর এই ভিডিওর মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, নেতানিয়াহু মিশরের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি করেছে। অর্থাৎ ইসরায়েল তার প্রতিবেশী মিশরের সঙ্গে সর্বোচ্চ পরিমাণ গ্যাসের ডিল সম্পন্ন করেছে। এতে স্পষ্ট প্রমাণ হয় যে ফিলিস্তিনের সঙ্গে মিশরের কোনো সম্পর্ক বা দরদ নেই। তাদের আগ্রহ কেবল নিজেদের ব্যবসা, বাণিজ্য আর টাকার দিকেই। এ পর্যন্ত ইসরায়েলের ৬১ জন সেনা আত্মহত্যা করেছে, আর এমন আরও একজন ইসরায়েলি সেনা ডিপ্রেশনে ভুগছিল। আল্লাহ তাকেও তুলে নিয়েছেন, সে নিজেই নিজের জীবন শেষ করেছে। অন্যদিকে ইসরায়েল প্রতিদিনের মতো লেবাননে হামলা চালাচ্ছে। লেবাননে ইসরায়েলের এই হামলায় একজন নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। يا ضربي هون شقف يا حرام. ইসরায়েলের এসব হামলার পরও লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের ইশারাতেই নাচছে। ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর কাছে অভিযোগ করে যে অমুক কবরস্থানে হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রেখেছে। এরপর লেবাননের সেনাবাহিনী বুলডোজার দিয়ে সে কবরস্থানে পৌঁছে গেল। দেখুন, লেবাননের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সঙ্গে যে আলোচনা হবে সেখানে শুধু তাদের অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে কথা বলা উচিত নয়, বরং এ বিষয়েও কথা বলা দরকার যে তারা যেন নিজেদের আশপাশের অঞ্চলে কোনো গ্রুপ, প্রক্সি বা সন্ত্রাসীদের সমর্থন ও অর্থায়ন না করে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, আমেরিকা আমাদের সামনে এমন শর্ত দিচ্ছে যা অপমানজনক। আমরা তা মানব না, কোনোভাবেই তা সহ্য করব না। IAEA বলেছে, ইরানের সঙ্গে চুক্তি না হলে সবসময় গলার উপর তলোয়ার থাকবে। ইরানের কাছে এখনও ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়াম আছে, তাই ইরানকে জানাতে হবে সে ইউরেনিয়াম কোথায় আছে। এদিকে কানাডাও আমেরিকাকে খুশি করতে গিয়ে ইরানের ৪ জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেছেন, আমেরিকার হামলায় আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু ধ্বংস হয়নি। সেগুলো এখনও সম্পূর্ণ সচল ও কার্যকর রয়েছে। এই দৃশ্যটি দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং রাশিয়ার কর্মকর্তা দুপক্ষই একটি নথিতে স্বাক্ষর করছেন। বলা হচ্ছে, দুদেশের মধ্যে অস্ত্র, প্রতিরক্ষা এবং গোয়েন্দা সহযোগিতা নিয়ে একটি বড় ও গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। এদিকে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ইরানে এসেছিলেন। দেখুন, তিনি ইরানের ডেপুটি প্রধানমন্ত্রী ও নিরাপত্তা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, IAEA যেভাবে ইরানের উপর হামলার বিষয়ে নীরব রয়েছে, অর্থাৎ ইরানের উপর হামলা নিয়ে কোনো বক্তব্য দিচ্ছে না, এ নীরবতাই বলে দেয় যে IAEA কত বড় দ্বিমুখী ও ভণ্ড প্রতিষ্ঠান। ওদিকে ইরানে দীর্ঘ সময় খরার মধ্যে থাকার কারণে বৃষ্টির খুব প্রয়োজন ছিল, আর সম্প্রতি সেখানে বৃষ্টি হয়েছে। কিন্তু ইরানের কিছু এলাকা মরুভূমি, যেখানে বালু লাল রঙের, ফলে সেখানে যখন বৃষ্টি হয়েছে তখন দৃশ্যটা এমন লাগছে যেন রক্তের স্রোত বইছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ নানা রকম কথা লিখে এই ভিডিও শেয়ার করছেন এবং ইরানকে বদনাম করার জন্য এটি ব্যবহার করছে। আমি জানিয়ে দিতে চাই, এটি লাল বালু, আর আকাশ থেকে পানি পড়ায় দৃশ্যটা রক্তে ভরা সমুদ্রের মতো দেখাচ্ছে। এদিকে একটি রিপোর্ট থেকে খুব বড় এক তথ্য বেরিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প হামলার আগে ইরানের সঙ্গে যে ডিল নিয়ে আলোচনা করেছিলেন সবই ছিল একটি ফাঁদ। আমেরিকার ইরানের সঙ্গে কোনো চুক্তি করার ইচ্ছা ছিল না। ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার ফাঁদে ফেলেছিলেন। এই ফাঁদের মাধ্যমে মোসাদ ইরানের ভেতরেই ১০০ জনের বেশি ইরানি গাদ্দারকে অস্ত্র দিয়েছিল, যারা মোসাদের জন্য কাজ করছিল। এই ১২ দিনের যুদ্ধ পুরোপুরি পরিকল্পিত ছিল, কিন্তু পুরো পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। আর ইরান ইসরায়েলের এমন অবস্থা করেছে যে ইসরায়েল এখন আরব দেশগুলোর মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠাচ্ছে, আমরা যুদ্ধ চাই না। ওদিকে মোসাদের প্রধান বলেছেন, এসব কিছুর পরও ইরান পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা ছাড়েনি। ইরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইসরায়েলকে ধ্বংস করার যে ইরানের ইচ্ছা, সেটিও এখনও বদলায়নি। ইরানকে থামাতে হলে আমাদের আগেভাগেই কিছু না কিছু করতে হবে। এদিকে আমি ভিডিওটি ব্লার করেছি, খুব বেশি সেন্সর করেছি, কারণ আমাদের ইউটিউবের গাইডলাইন মানতে হবে। ইরানের একটি সন্ত্রাসী হামলায় ৩ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হ্যাকারদের কারণে ইসরায়েলের ভয় ধরেছে। আপনি কল্পনাও করতে পারবেন না, নাফতালি বেনেট, যিনি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, ইরানি হ্যাকাররা তার ফোন হ্যাক করে ফেলেছে, ফোনের পুরো ডাটা হ্যাক করেছে।
আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ইরান এখন আর কাঁচা খেলোয়াড় নয়। ওদিকে ইরান ঘোষণা করেছে যে 12 দিনের যুদ্ধে এক সুইডিশ নাগরিক ইরানের ভেতরে গুপ্তচর বৃত্তি করছিল, যাকে তারা এখন গ্রেফতার করেছে। এদিকে যেখানে ইরানে কয়েক সপ্তাহ আগেও খরা ছিল, বাঁধগুলো শুকিয়ে গিয়েছিল, ইরানের জনগণ দুশ্চিন্তায় ছিল, প্রেসিডেন্ট সংসদে বলেছিলেন আমাদের বাঁধ শুকিয়ে গেছে, সেখানে আল্লাহর রহমতে বৃষ্টি এমনভাবে এসেছে যে এখন ইরান যেন ডুবে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।